কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তো আমরা লাস্ট ক্লাসে 16.1 এইটার সূত্রের সবগুলা প্রমাণ দেখছিলাম। এই 5টা সূত্র আমরা জাস্ট একটু রিভিশন দেওয়ার জন্য তুলছি। এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ আমরা দেখছি এবং এই মাধ্যমে আমাদের অনেক সময় চলে গেছিল। এই জন্য 6.1 এর যে ম্যাথ গুলো আছে এগুলো আমরা আজকের ক্লাসে দেখবো। সো সূত্রগুলা নিয়ে একটু কথা বলি, পরে ম্যাথে ঢুকতেছি, ম্যাথ নিয়ে পরে কথা বলতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অবশ্যই বর্গ একক। এই কথাটা যদি না লেখো তাহলে নাম্বার দিবে না, মিনিমাম 1 নাম্বার কাটবে। সো সমবাহু ত্রিভুজ হইলে √3/4 a স্কয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজ হইলে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে বিটা হচ্ছে ভূমি, বর্গ একক। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, পুরোটাই রোটের ভিতর। এখানে s হচ্ছে অর্ধ পরিসীমা, বর্গ একক। এবং দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ এ বি সাইন সি, তার মানে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সাইন অনুপাত। প্রত্যেকটাই দেখছো কিভাবে সূত্রগুলো আসছে, জাস্ট একটু রিমাইন্ড করানো। এবার চলো ম্যাথে যাই। আমি তোমাদের গত ক্লাসের ফার্স্টেই বলছি, মানে পরিমিতিতে ঢোকার সাথে সাথে বলছি চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে জীবন্ত একটা চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটা মানুষ অনেক বেশি ফিল করতে পারে। সো এই যে যে প্রশ্নগুলো আছে এটা গুছায়া তোমার উদাহরণে লেখা আছে, তোমার গাইডে লেখা আছে, টেস্ট পেপারে ম্যাথ আছে, কোনো সমস্যা নাই। কিন্তু ম্যাথ গুলা গোছানোর থেকে আমরা কলমে হাতে এঁকে ছোট একটা চিত্র আঁকবো, সেই চিত্র থেকে ইনশাল্লাহ আমরা ম্যাথ গুলা খুব সুন্দর করে বুঝে ফেলবো এবং সেইখান থেকে আমি ম্যাথ করব। গুছানো, ধরি, বাহুর দৈর্ঘ্য, এই সব কিছুই তোমরা পারবা আমি জানি, কিন্তু ম্যাথটা আগে ফিল করে ম্যাথটার থিওরিটা বোঝা, এইটাই হচ্ছে অনেক বেশি জরুরি। সূত্রর পালা শেষ। চলো উপরে বোর্ডের 1 নাম্বার প্রশ্নটা পড়ো। এই প্রশ্নটা 16.1 চ্যাপ্টারে ওয়ান অফ দা মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা হচ্ছে উদাহরণের 4 নাম্বারে আছে এবং অনুশীলনীর 5 নাম্বারেও এই সেম ম্যাথটাই আছে। কথা কি বোঝা গেল? সো আমরা একটু ম্যাথটা দেখি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবা। বাহুর দৈর্ঘ্য যদি বাড়াও ক্ষেত্রফলটা কি বৃদ্ধি পাবে? এটাই স্বাভাবিক। ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কিচ্ছু না, জাস্ট একটা চিত্র। এই মনে করো একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এটাই সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এটা a, এটা a, এটা a। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 a স্কয়ার। তুমি মাত্রই দেখছো। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল তুমি জানো। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল তুমি জানো। এইবার হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াইবা। তাহলে আগে বাহুর দৈর্ঘ্য ছিল a, আর এখন বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস 1। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এই যে এইটা হয়ে যাবে না নতুন ত্রিভুজটা, এইটা হয়ে যাবে নতুন ত্রিভুজ। এই বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস 1। বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস 1 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু a প্লাস 1 হোল স্কয়ার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল তো অবশ্যই বাড়বে। তাহলে এই যে নীল কালি দিয়ে ত্রিভুজটা যে আঁকছি, এই ত্রিভুজটা বড়, কালো কালি দিয়ে ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজটা ছোট। এবং এদের পার্থক্য কত বলছে? 3√3। কারণ কি? বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পাইলে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পায়। তার মানে এটা বৃদ্ধি পায়। দেখো, বৃদ্ধি পায় এবং ক্ষেত্রফল 3√3 হয়। এই পাই এবং হয় কথাটার মধ্যে পার্থক্য আছে। ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়, অর্থাৎ এখানে পরিবর্তনটুকু বলা আছে। আর যদি বলতো ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার হয় তাহলে এটা হইতো নতুন ত্রিভুজের ক্ষেত্রফল। কথা কি পার্থক্যটা বুঝাইতে পারছি? পার্থক্যটা যদি বুঝো তাহলে তুমি কি লিখতে পারো? প্রশ্ন মতে, প্রশ্ন মতে লিখে দাও। এই যে যে বড় ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এখানে তো a বলতে a প্লাস 1, কারণ এখানে বাহু হচ্ছে 1 মিটার বৃদ্ধি পাইছে। এই যে বড় ক্ষেত্রফল থেকে তুমি তাহলে ছোট ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও। ছোট ক্ষেত্রফল √3/4 a স্কয়ার বাদ দিলে তুমি কি পাবা? তাদের মধ্যে যে পার্থক্য 3√3। বাস, কাজ শেষ। এবার এটাকে ক্যালকুলেশন করলে এর মান বের হবে। তাহলে দেখো একটু ক্যালকুলেশনটা করে ফেলা যাক।
এত বার। এখন তুমি এইখানে রুট ওভার 3/4 কমন নিয়ে নিতে পারো। তাহলে রুট ওভার 3/4 যদি কমন নাও, তাহলে এই যে এটা থাকে a প্লাস 1 হোল স্কয়ার, এটাকে একবারে সূত্র দিলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস এখানে শুধু a স্কয়ার থাকবে ইকুয়াল টু 3 রুট ওভার 3 এত বা। এবার ক্যালকুলেশন করো, 4 ওই সাইডে যা গুণ হবে, রুট 3 ওই সাইডে যা ভাগ হবে। তাইলে আর এইখানে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যাবে, থাকে হচ্ছে 2a প্লাস 1 ইকুয়াল টু 3 রুট ওভার 3 ইনটু এর সাথে গুণ হবে 4 এবং এই রুট 3টা এখানে এসে ভাগ হবে। এখন আসো ক্যালকুলেশন, এই রুট 3 এই রুট 3 কাটা যায়, তাহলে 2a ইকুয়াল টু 3 আর 4 হচ্ছে 12, 3 4 12, 12 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে 11, অতএব a ইকুয়াল টু 11 ডিভাইডেড বাই 2 এত বা a ইকুয়াল টু কত হয়, 11 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা, 5.5 পাবা এত মিটার। যেহেতু এইখানে মিটারের কথা বলছে সুতরাং তোমার একক মিটার হবে। তাহলে অ্যানসার কি, এই যে যে ছোট ত্রিভুজটা, এই যে এ বাহু, এই এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। কাজ শেষ। সিম্পল একটা ক্যালকুলেশন। তাহলে বুঝাইবে কিভাবে, বুঝানোর জন্য তুমি ধরবা যে ধরি বাহুর দৈর্ঘ্য এ, বাহুর দৈর্ঘ্য এ, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার 3/4 a স্কয়ার। এরপরে আবার তুমি বলবা যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার যদি বৃদ্ধি পায় তাহলে বাহুর দৈর্ঘ্য হয় a প্লাস 1, অতএব ক্ষেত্রফল রুট ওভার 3/4 a প্লাস 1 হোল স্কয়ার। এরপরে তুমি কি করবা, প্রশ্ন মতে করবা, কাজ শেষ। সো পরবর্তী ম্যাথ, পরবর্তী ম্যাথটা এইখান থেকে আমি একটু করাই ফেলি, কথা বুঝছো, এখান থেকে। এটা অনুশীলনের 5 নাম্বার ম্যাথ। সেখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটারের জায়গায় যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পায় হচ্ছে 6 রুট ওভার 3। কত বৃদ্ধি পায়, 6 রুট ওভার 3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সেম ম্যাথ। তাহলে এই যে যে ছোট ক্ষেত্রফল, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এর ক্ষেত্রফল রুট ওভার 3/4 a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে এই যে এই 2 এর জায়গায় কত হবে, 1 এর জায়গায় 2 হবে। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পাইছে, আগের বাহু যদি a হয় তাহলে এখনকার ক্ষেত্রফল হবে a প্লাস 2। তাহলে দেখো ক্ষেত্রফল কি হবে, এই যে এখানে হবে a প্লাস 2 হোল স্কয়ার। প্রশ্ন মতে এই যে এখানে a প্লাস 2, এটা থেকে এটা বাদ দিলে এটা হবে 6 রুট 3। আর কোনো পরিবর্তন নাই। এখন তুমি এই যে এইভাবে সেম ভাবে কমন নিবা, কমন নিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, বাস অ্যান্সার মিলে যাবে। সো আশা করি এই ম্যাথ বুঝতে পারছো। তো এই চ্যাপ্টার থেকে আমাদের খুব বেশি ম্যাথ দরকার নাই, আমরা তো একটা টাইপ দেখলাম, আরো মোটামুটি 1 2 3 আরো 4টা 5টা ম্যাথ দেখি, শেষ। এই চ্যাপ্টারের খুবই চমৎকার একটা ম্যাথ। আগে প্রশ্নটা পড়া যাক। একটি নির্দিষ্ট স্থান থেকে, স্থানটা নির্দিষ্ট, দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, এটা রাস্তার বর্ণনা। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে ঘন্টায় 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীতমুখী রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এবার প্রশ্নের সাথে সাথে একটু চিত্রটা করা যাক। একটি নির্দিষ্ট রাস্তা নির্দিষ্ট স্থান থেকে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে চলে গেছে। সো এই ধরে নাও তোমার নির্দিষ্ট স্থান, এই নির্দিষ্ট স্থান থেকে এই দিকে একটা রাস্তা চলে আসছে আর এই দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি। এটা তো রাস্তার বর্ণনা। ভালো কথা, রাস্তার বর্ণনা তুমি বুঝে নিলা যে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট রাস্তা। নির্দিষ্ট রাস্তাটা কোথায় আছে, এই যে এই বিন্দুতে। এই বিন্দু থেকে এই দিকে একটা ও এ ধরে নিলাম, এটা ও বিন্দু, ও এ বরাবর একটা রাস্তা আসছে এবং ও বি বরাবর একটা রাস্তা গেছে। এই হচ্ছে আমার নির্দিষ্ট রাস্তা। এখন কি হয়েছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে, তাহলে নির্দিষ্ট স্থানটা কোনটা, ও বিন্দু। এই ও বিন্দু থেকে দুইজন লোক, একজন ঘন্টায় 7 কিলোমিটার বেগে গেছে, তার মানে ওর বেগটা বেশি। আরেকজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে। দুইজন দুই দিকে রওনা হয়েছে, তাহলে এই দিকে যে গেছে ওর বেগ ধরে নিলাম 7 কিলোমিটার, আর এই দিকে যে গেছে ওর বেগ ধরে নিলাম 5 কিলোমিটার। ভালো কথা, এইভাবে রওনা করলো।
তো একজন হাঁটতে 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 এইদিকে চলে আসছে, আর একজন হাঁটতে 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 বি বিন্দুতে চলে গেছে। এখন তোমাকে কোশ্চেন করছে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত। 4 ঘন্টা পর, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বই হচ্ছে, এটাই হচ্ছে আমার সরাসরি দূরত্ব। এটা কি দূরত্ব? সরাসরি দূরত্ব। আচ্ছা, এখন দেখো ম্যাথটা সহজ হইতো কিভাবে, যদি রাস্তাটা একটা এইদিকে যাইতো আর একটা এইদিকে যাইতো, তাহলে 4 ঘন্টা পর একজন এইখানে থাকতো, একজন মনে করে এইখানে থাকতো, তাদের মধ্যে দূরত্ব যোগ করে ফেলতাম, তাইলে আমি পেয়ে যাইতাম তাদের মধ্যবর্তী দূরত্ব কত। আবার রাস্তাটা যদি একই দিকে যাইতো, একই দিকে যদি যাইতো, একজন এইখানে থাকতো আরেকজন এইখানে থাকতো, তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব হইতো এই জায়গাটা। কোনোই প্রবলেম ছিল না। কিন্তু প্রবলেম কি করছে, রাস্তাটা 135 ডিগ্রি কোণে আছে। সো একজন এর দিকে যদি যায় আরেকজন বির দিকে যদি যায়, তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 135 ডিগ্রি। তাহলে 4 ঘন্টায় তারা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ফেলছে। এই 4 ঘন্টা পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এখন কথা হচ্ছে 4 ঘন্টায় কে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই যে যে ব্যক্তিটা, তার দূরত্ব ঘন্টায় 7 কিলোমিটার, তার মানে কি 1 ঘন্টায় 7 কিলোমিটার গেছে। তাহলে 4 ঘন্টায় 4 দ্বারা গুণ করে দাও, 3 × 7 = 4 × 7 = 28 কিলোমিটার সে অতিক্রম করবে 4 ঘন্টায়। সে 4 ঘন্টায় 28 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর এই যে এই লোকটা হচ্ছে 4×5 = 20 = 20 কিলোমিটার পথ অতিক্রম করবে। তার মানে ও এ হচ্ছে 28 কিলোমিটার এবং ও বি হচ্ছে 20 কিলোমিটার। ও এ সমান সমান 28 কিলোমিটার এবং ও বি সমান সমান 20 কিলোমিটার। আচ্ছা, ইনফরমেশনটা লেখা রইলো, ম্যাথটা গুছাই ফেলি এখন আমরা। কোশ্চেন হচ্ছে সরাসরি দূরত্ব আমরা কিভাবে বের করব। এই সরাসরি দূরত্ব বের করার কি কোনো সিস্টেম আছে? তাহলে এটাকে আমি ছোট করে 28 লিখে ফেলি, আর এটাকে আমি ছোট করে শুধু 20 লিখে ফেলি, তাহলে আমার জন্য ম্যাথটা বুঝতে সুবিধা হবে, চিত্রটা বুঝতে সুবিধা হবে। কথা কি বুঝাইতে পারছি? আমরা চিত্র বুঝা ফেলবো, ম্যাথ অটোমেটিক ভাবে পাইরা যাব। তাহলে এটা হচ্ছে 20। আচ্ছা, এখন সরাসরি দূরত্ব বের করার কোনো সূত্র আমি জানি না, আমি একটা মাত্র সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাস। এই পিথাগোরাসের সূত্র যদি আমি ব্যবহার করতে পারি, তাইলে আমি একটা সুবিধা পাবো। কি সুবিধা পাবো? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের উপর বর্গ সমান সমান অপর দুই বাহুর উপর বর্গ। কিন্তু এই স্থূলকোণী ত্রিভুজের জন্য তো সূত্রটা আমি জানি না। এখন আসো, আমার সুবিধার জন্য এখানে পিথাগোরাস বানাইতে হবে। কিভাবে? এই এ ও কে ও ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি থেকে ও ডি এর উপর একটা লম্ব অঙ্কন করে ফেললাম। ভালো কথা, যেহেতু লম্ব অঙ্কন করতে পারছি, এখন দেখো আমার ঘটনা কি ঘটছে। এখন আমার ঘটনা ঘটছে হচ্ছে, আমি একটু লিখে ফেলি, এ বি ডি, এটা কি হয়েছে? এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কিনা। এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো তো অতিভুজ কত? এবি। তাহলে এবি এর উপর বর্গ ইকুয়াল টু অপর দুই বাহু, অপর আরেকটা বাহু কত? এডি। এডি এর উপর বর্গ প্লাস হচ্ছে বিডি এর উপর বর্গ। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য তুমি ওয়ান কাইন্ড অফ বসায় ফেললা। কিন্তু কথা হচ্ছে তুমি এ ও এই পর্যন্ত মান জানো, কিন্তু এ থেকে ডি পর্যন্ত মান তো তুমি জানো না। এবং এই যে যে বিডি, এটা তো বর্ধিতাংশের উপর একটা লম্ব আনছি, বিডি এর মানও তুমি জানো না। তার মানে আমি যে এই বাহুটা এবং এই বাহুটা, এটার মান তো আমি জানি না। এই দুইটা বাহুর মান যদি না জানি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে কোনো লাভ হচ্ছে না। কথা কি বোঝানো গেল? তাহলে এ ও কে কি লেখা যাবে? এই যে আমি যে এডি বলছি, এই এডি কে বলা যায় এ ও প্লাস ওডি হোল স্কয়ার প্লাস বিডি হোল স্কয়ার। সব ঠিক আছে, এখন শুধু আমার মানটা দরকার। এই মানটা কিভাবে বের করব? তাহলে আবার তুমি চিত্রতে যাও। তুমি জানো যে এইভাবে এটা যদি 135 ডিগ্রি হয়, এই সম্পূর্ণটা এক সরল কোণ, এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা, এই যে লাল কালি চিহ্নিত কোণটা, দেখো খেয়াল করো, এই লাল কালি চিহ্নিত কোণটা কত হবে? 180 মাইনাস 135। 180 থেকে 135 গেলে কত থাকে? 45 ডিগ্রি থাকে আই গেস। 180 থেকে 135 গেলে 45 ডিগ্রি থাকে। আরে কিছু কিছু সময় না
খুব সিম্পল জিনিসের কনফিউশন লাগে। 45 ডিগ্রি থাকে, ওকে। তাহলে যদি উপরের অংশ 135 ডিগ্রি হয় তাহলে এই অংশ হচ্ছে 45 ডিগ্রি। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে ও বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? ও বিডি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও বি ডি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আসো তোমরা যারা ত্রিকোণমিতির জ্ঞান কিছুটা হইলেও আছে তারা চিন্তা করো, সমকোণী ত্রিভুজে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য এটা যদি সমকোণ হয় তাহলে এই যে 20 ডিগ্রিকে তুমি কি চিন্তা করতে পারো? অতিভুজ চিন্তা করতে পারো। সমকোণী ত্রিভুজে একটা কোণ এবং যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য বের করা যায়, অপর কোণটার মান নির্ণয় করা যায়। সো আমার তো অপর দুইটা বাহুই দরকার। এখন আসো, এটা যদি সমকোণ হয় তাহলে 20 যদি অতিভুজ হয় তাহলে দেখো এটার সাথে থিটা দেওয়া থাকলে এই নিচের অংশটুকুকে তুমি কি চিন্তা করতে পারো? ভূমি। আর এটাকে তুমি কি চিন্তা করতে পারো? লম্ব, কারণ থিটার বিপরীতটা হচ্ছে লম্ব এবং থিটা সংলগ্নটা হচ্ছে ভূমি। আচ্ছা, এটা যদি তুমি চিন্তা করতে পারো তাহলে তুমি দেখো তো অতিভুজ আছে, লম্বের মান বের করব। লম্ব এবং অতিভুজের অনুপাত কে নিয়ে আসে? সাইন থিটা লো তি লম্ব বাই অতি, লো তি লম্ব বাই অতি, অথবা সাগরে লবণ অতি সাইন থিটা। তাহলে সাইন থিটার মান তুমি জানো 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে বিডি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান হচ্ছে 20। এবার আমি একটু সরাসরি মান বসাবো, এত বা সাইন 45 ডিগ্রির মান কত জানো তুমি? 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই 20, এত বা। তাহলে এখন আসো, রুট ওভার 2 ইনটু বিডি ইকুয়াল টু 20। এবার বিডি ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই রুট ওভার 2, 20 ডিভাইডেড বাই রুট ওভার 2। এখন এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। 20 কে যদি তুমি রুট 2 দ্বারা ভাগ করো, তুমি দশমিকেও নিতে পারো, আবার তুমি হচ্ছে ওই যে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে রুটের মধ্যেও রাখতে পারো। তাহলে এটা কত আসবে? 20 ডিভাইডেড বাই রুট ওভার 2। সো আমরা একটু ভাগ করি। উপরে আছে হচ্ছে 20 ডিভাইডেড বাই, নিচে আছে হচ্ছে রুট ওভার 2। তাহলে এটাকে তুমি লিখতে পারো 10 রুট 2। এটার ভাগফল তুমি দুইটা অ্যান্সার করতে পারো, 14.14 অথবা 10 রুট 2। বিডি ইকুয়াল টু 10 রুট ওভার 2। এটা অবশ্যই কিলোমিটার হবে, এটা অবশ্যই কি হবে? কিমি। কেন? কারণ এই যে 20 যার মাধ্যমে তুমি বিডি এর মান বের করছো, সে যেহেতু কিলোমিটারে আছে তাহলে বিডি কিলোমিটারে না হয়ে পারে না। আচ্ছা, এখন আসো, তুমি কিন্তু কমন সেন্স খাটাইতে পারো অথবা ম্যাথটা পুরাই করতে পারো। কিভাবে? এইটা একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে তুমি কি জানো এই কোণটা অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, তা নাহলে তো সমকোণী ত্রিভুজ হয় না। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে অপর দুইটা মিলা 90 ডিগ্রি হবে। তাহলে দুইটার মধ্যে একটা 45 হলে আরেকটা অবশ্যই 45 হবে। আমরা জানি একটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তাহলে এই যে যে লম্ব, এই লম্ব যদি 10 রুট ওভার 2 হয় তাহলে এই যে যে ভূমি, এই ভূমির মানটাও কিন্তু 10 রুট ওভার 2 হতে বাধ্য। তুমি যদি তা না জানো তাহলে তুমি এইখানে সাইন থিটা নিয়ে কাজ করছি, তুমি আবার এইখানে কস থিটা নিয়ে কাজ করবা, নিচে করবা, আমার নিচে জায়গা নাই আমি লিখতেছি কস 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি কত? ওডি ডিভাইডেড বাই অতিভুজ কত? 20। এতবার cos 45 এর মান 1 বাই রুট ওভার 2 ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই 20। অতএব ওডি ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই রুট ওভার 2। অতএব ওডি ইকুয়াল টু 10 রুট 2। তাহলে দেখো ওডি এর মান বের করা শেষ, বিডি এর মান বের করা শেষ। এই দুইটা মানে প্রয়োজন ছিল। মান যেহেতু বের করে ফেলছি, এই যে এখানে আমি বসাবো, এইখানে বসাইলেই আমার অ্যানসারও শেষ হয়ে যাবে। তাহলে চলো একটু মানটা বসাই। ইকুয়াল টু এও, এও, এও এর মান হচ্ছে 28, 28 প্লাস ওডি, ওডি এর মান কত পাইছি? 10 রুট ওভার 2 এর উপরে হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি স্কয়ারের মানও পাইছি হচ্ছে 10 রুট ওভার 2 এর উপরে হোল স্কয়ার। পাশের ক্যালকুলেশন থাকুক, এইটা আমি একটু মুছে দেই। এখন আসো, এটাকে একেবারে ক্যালকুলেশন করো। একেবারে যদি ক্যালকুলেশন করো তাহলেই হয়ে যাবে, ক্যালকুলেটর ইউজ করবে একবারে করে ফেলবা। এখানে হচ্ছে 28 প্লাস 10
রুট ওভার 2, তারপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এর উপরে হচ্ছে হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস 10 রুট ওভার 2, এর উপরে আবার হচ্ছে হোল স্কয়ার। একটা সেকেন্ড, এখানে মনে হয় একটা ব্র্যাকেট মিসিং করে ফেলছি। আচ্ছা, আজকের ক্লাসটা একটু বেশি সময় লেগে যাইতেছে, আমি ভাবছিলাম অনেক ফাস্ট করাবো, কিন্তু ক্লাসটা যখন নিতেছি তখন রাত অনেক বেশি, এই জন্য আমি খুব স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাছি না। এটার অ্যান্সার আসে 1.97 ইন্টু 10⁻³ বেশ বড় একটা অ্যান্সার আসছে, তারা আমি একটা অ্যান্সারটা বলতেছি। সো অ্যান্সারটাকে যদি তুমি একবারে লিখতে চাও তাহলে বেশি সুবিধা হয়। এখানে দেখো এ বি স্কয়ার আছে, তাই না? তাহলে আমি এক কাজ করি, অতএব এ বি ইকুয়াল টু, কারণ একবারে না দিলে অ্যান্সারটা একটু বড় আসে, 1.93 ইন্টু 10³ আসে। সো আমি যদি একবারে রোড করে দিই তাহলে অ্যান্সার আসে 44.54 451 বর্গ, সরি এটা দূরত্ব শুধু কিলোমিটার, কিমি। এই তো, আশা করি বুঝতে পারছো। তাহলে চিত্র যে যেভাবে অঙ্কন করে খুশি, কথা কি বোঝানো গেল? একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর দিকে চলে গেছিল। সো আমি সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে কাজ করে ফেলছি। পুরা ম্যাপটার চিত্রটা আমি আবার একটু সামেশন আকারে বুঝাই দিই, সম্পূর্ণ ম্যাপটার চিত্রটা আবার একটু সামেশন আকারে বুঝাই দিই। দেখো, আমি একটু স্লোলি কেন করলাম, আমি একটু ফাস্ট করি। দেখো, এই হচ্ছে রাস্তা, এইদিকে গেছে, এইদিকে গেছে, তাদের মধ্যবর্তী কোণ 135°, অথবা রাস্তা এই এই তাদের মধ্যবর্তী কোণ 135°। যে যেভাবে চিত্র অঙ্কন করতে পারো। এইদিকে যদি 7 কিলোমিটার বেগে যায় তাহলে 4 ঘন্টায় ওই দূরত্ব অতিক্রম করবে 28 কিলোমিটার, আর ও যদি 5 কিলোমিটার বেগে যায় ও দূরত্ব অতিক্রম করবে 20 কিলোমিটার। তাদের মধ্যবর্তী সরাসরি ডিস্টেন্স কত? ভালো কথা, সরাসরি ডিস্টেন্স বের করার জন্য আমার এখানে একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। তাহলে এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটার নাম যদি দাও তুমি হচ্ছে এবিসিডি, যেভাবে নাম দাও, তাহলে এটা হবে 45°। এটা যদি 45° হয়, অতিভুজের মান দেওয়া আছে, তাহলে তুমি এটা বের করতে পারো 10 রুট ওভার 2, 10 রুট ওভার 2। এটার মান বের করতে পারো, এটার মান বের করতে পারো। পরে এই সম্পূর্ণ সমকোণী ত্রিভুজ না পিথাগোরাসের সূত্র বসাই দিবা, ক্যালকুলেশন শেষ। ম্যাথের প্রশ্ন বড়, ম্যাথ কিন্তু ছোট। কিন্তু ওই যে এখানে এটা বের করার জন্য আমরা একটু ত্রিকোণমিতির সাহায্য নিছি, এই জায়গাতে যায় তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও। ওকে, নেক্সট ম্যাথ। দেখো 9 নাম্বার ম্যাথটা খুবই চমৎকার একটা ম্যাথ। একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের মাঝখানে একটা বিন্দু আছে, একদম মাঝামাঝি না, ভিতরে কোনো একটা বিন্দু আছে। ওই বিন্দু থেকে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর উপর লম্ব অঙ্কন করবা। অঙ্কন করলে ওই লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6, 7, 8 সেন্টিমিটার। ওই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে কোন ত্রিভুজের? সমবাহু ত্রিভুজের। তাহলে চমৎকার একটা চিত্র আঁকা যাক। এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। চিত্র ফ্রি হ্যান্ড আঁকতে গেলে একটু ঝামেলা হয়, তোমরা বুঝে নিও। ফ্রি হ্যান্ড চিত্র আঁকতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে? এ। তাহলে এই যে এই বি থেকে সি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। ভালো কথা। এখন ত্রিভুজের মধ্যে কোনো একটা বিন্দু, মনে করো এই বিন্দু, এই বিন্দু থেকে এ বি এর উপর যদি তুমি লম্ব অঙ্কন করো, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90°। তাহলে এ বি এর উপর লম্বের নাম দিলাম হচ্ছে আমি ডি, এটা ও বিন্দু। এইখান থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য, এটা এই যে এটা দিয়ে লম্ব বোঝায়, বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য ই, এটা। তাহলে ওডি ইকুয়াল টু এই লম্বের দৈর্ঘ্য, আর এখানে আর এখান থেকে এটার উপর লম্বের দৈর্ঘ্য। এই হচ্ছে তিনটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমি ধরে নিলাম এখানে বাহুর দৈর্ঘ্য এ, তুমি বুঝে নাও যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ। এখন ও বিন্দু থেকে ওডি এর উপর যে লম্ব অঙ্কন করছি, এই লম্বের দৈর্ঘ্য ধরে নাও 6 সেন্টিমিটার। ও ই এর উপর যে লম্ব, এটার দৈর্ঘ্য ধরে নাও 7 সেমি।
এবং ওডি এর যে লম্ব এটার দৈর্ঘ্য ধরে নাও 8 সেন্টিমিটার, যদিও 8 সেন্টিমিটার বোঝা যাচ্ছে না। তাহলে এই যে ও ডি 6 সেন্টিমিটার, ও ই 7 সেন্টিমিটার এবং ও এটার নাম দাও এফ। সহজ কথা, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে ও একটি বিন্দু, ও বিন্দু থেকে এবি, বিসি এবং এসি এর উপর লম্ব অঙ্কন করছি। তাহলে লম্বগুলো কি হয়েছে 6, 7 এবং 8 সেন্টিমিটার যথাক্রমে নাম দিলাম। ভালো কথা। এখন বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো তো একটা বুদ্ধিমানের কাজ করলেই এই ঘটনাটা দেখো কি ঘটে যায়। এই যে শীর্ষ বিন্দুগুলো যদি তুমি যোগ করে দাও তাহলে দেখো তো এই যে সবুজ কালির মাধ্যমে তুমি কয়টা ত্রিভুজ পাইছো? এই বিন্দুটার নাম ও বিন্দু, এখানে লিখে দিলাম। তাহলে দেখো তো তুমি কি বলতে পারো না যে এই যে যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটার ভিতরে সবুজ কালির মাধ্যমে যে তিনটা ত্রিভুজ গঠন হইলো সেই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এটা ক্ষেত্রফল চিহ্ন, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল কথাটা বলেই দিলাম, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান এখানে দেখো তো কি কি ত্রিভুজ হয়েছে, এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল, বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ও সি এর ক্ষেত্রফল। কথা শেষ। এ বি সি ত্রিভুজের ভিতরে তিনটা ছোট ছোট ত্রিভুজ হয়েছে, তাহলে এই ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে তো আমি বড় এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া উচিত, উচিত কিনা? তাই আমি করছি। এইবার ক্ষেত্রফল বের করার সূত্র আমি জানি। এবিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3 / 4 ইন্টু বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্য কত জানো? এ, তাহলে √3/4 ইন্টু এ স্কয়ার ইকুয়াল টু এ ও বি যে ত্রিভুজ আছে, বি ও সি যে ত্রিভুজ আছে, তাহলে একটা ত্রিভুজকে আমি একটু মার্কিং করি, বি ও সি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে তুমি একটু চিন্তা করো, বি ও সি এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু কিন্তু সমান না। ওকে, বাহু সমান না, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো অনেক টাফ। এখানে তুমি তাকাও তো, এটা বলছে না এটা লম্ব, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর বিসি হচ্ছে ভূমি, যার উপর লম্ব সেই তো ভূমি, এটা আমরা ফার্স্টেই জানি। যার উপর লম্ব অঙ্কন করবে ত্রিভুজের সেই বাহুটাকে বলা হবে ভূমি। তাহলে ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে ও ই। আবার ত্রিভুজ এ বি ও এর ক্ষেত্রে দেখো ভূমি হচ্ছে এ বি, উচ্চতা হচ্ছে এডি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে এখান থেকে র্যান্ডমলি লিখতে থাকো হাফ ইন্টু ভূমি, এইটার ক্ষেত্রে ভূমি এবি, এবি মানে কি এ ইন্টু উচ্চতা কত 6 প্লাস ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, প্রত্যেক ক্ষেত্রে ভূমি সমান কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, ইনটু এই ক্ষেত্রে উচ্চতা কত 7 প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে হাফ ইনটু ভূমি তো এইখানেও এ কিন্তু উচ্চতা এখানে হচ্ছে 8। বাস, এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো পুরা সমীকরণের মধ্যে একটা মাত্র অজানা রাশি আছে সেটা হচ্ছে এ, তাহলে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে ক্যালকুলেশনটা যদি করো √3/4 এ স্কয়ার ইকুয়াল টু, তাহলে এই যে 2 দ্বারা 6 কে কেটে দাও, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3a প্লাস এটাকে লেখা যায় 7/2a প্লাস এটাকে কাটলে হয় 4, এখানে লেখা যায় 4a। এবার আরো ক্যালকুলেশন, √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3a এবং 4 এ যোগ করলে হয় হচ্ছে 7a প্লাস 7/2a, বাম সাইডে লসাগু √3/4 ইন্টু a স্কয়ার ইকুয়াল টু লসাগু হচ্ছে 2, 2 যদি লসাগু হয় তাহলে 14a, 7 দুগুণে 14a প্লাস 7a, এতবার। এখন আসো ক্যালকুলেশন এখনই কেটে দিতে পারি, আরেকটু করি, √3/4 a স্কয়ার ইকুয়াল টু 14a আর 7 যদি যোগ করো তাহলে হচ্ছে 21a ডিভাইডেড বাই 2। এখন আসো কাটাকাটি কি এখান থেকে শুরু করব, শুরু করে দেই। এই যে 2 দ্বারা 4 কে কাটলে হচ্ছে 2, এই a দ্বারা a স্কয়ার কে কাটলে হচ্ছে একটা a, তাহলে এত বা থাকতেছে কি √3 ইনটু a ইকুয়াল টু এই সাইডে হচ্ছে 21, এত বা a ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই √3। বাস, 21 ডিভাইডেড বাই √3, 21 কে যদি তুমি √3 দ্বারা ভাগ করো 21 ভাগ হচ্ছে √3,
তাহলে কত অ্যান্সার আসে? 20√3/3 এটাও লিখতে পারো, আবার 11.54 এটাও লিখতে পারো। 11.54 লিখে দিলাম, বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। খুবই সিম্পল। ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এর থেকে সহজ কনসেপ্ট আর কি। ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান বড় ত্রিভুজের ক্ষেত্রফল। বড় ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 এবং ছোট তিনটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বাস কাজ শেষ। এইবার বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, অতএব √3/4 এর জায়গায় বসাবো 11.54 হোল স্কয়ার বর্গ একক। এটা তোমরা একটু ক্যালকুলেটর চাইপে নিও, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো আরেকটা ম্যাথ আমরা তুললাম, এটা হচ্ছে 10 নাম্বার এবং এটা একটা সৃজনশীল। এই 10 নাম্বার ম্যাথটা একটা সৃজনশীল, সম্পূর্ণ প্রশ্ন তুলি নাই, বোর্ডে জায়গা থাকবে না। ক নাম্বারটা শুধু তুলছি, খ নাম্বারটা করব। চলো একটু দেখি। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ। তার মানে ভূমিকে 12টা ভাগ করব, 12 ভাগের মধ্যে 11 ভাগের সমান হচ্ছে লম্ব, এবং তার থেকে 6 সেন্টিমিটার কম। 12 ভাগের 11 ভাগ, তার থেকেও 6 সেন্টিমিটার কম, ভালো কথা। এবং অতিভুজ হচ্ছে ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, ভালো কথা, খুবই ভালো কথা। এখন এখানে লম্ব এটাও দেওয়া আছে ভূমির কাঁধে, অতিভুজ এটাও দেওয়া আছে ভূমির কাঁধে। কিভাবে বুঝলাম না তো, একটু খেয়াল করো। লম্ব ভূমির, তার মানে লম্ব দেওয়া আছে ভূমির উপর, যার সাথে র আছে, লম্ব দেওয়া আছে ভূমির উপর। অতিভুজ এটাও দেখো দেওয়া আছে ভূমির 4/3 অংশ। তার মানে কখনো যদি কোনো কিছুর উপর নির্ভর করে মান দেওয়া থাকে, যার উপর নির্ভর করে মান দেওয়া থাকবে তাকে ধরে নিতে হবে। তাহলে লম্ব ভূমির উপর আছে, তাহলে প্রথমত তোমাকে ধরে নিতে হবে, এবং তারা বলে দিছে কি ধরবো, ভূমিকে এক্স ধরতে হবে। তাহলে ধরি ভূমি এক্স। এরপরে তারা যা করতে বলছে তুমি তাই করবা, বাকি সবই তুমি পারো। ভূমি যদি এক্স হয় তাহলে লম্ব কত হবে বলো তো? লম্ব হবে এক্স এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, বাস। লম্ব হচ্ছে ভূমি এক্স এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং এই লম্বকে আমরা সেন্টিমিটারেই ধরে নিতে পারি। ইকুয়াল টু, তাহলে দেখো তো লম্ব কত হয়? লম্ব হচ্ছে 11x, এর মানে কি গুণ, -6, ভালো কথা। আচ্ছা এটা গেল লম্ব। এখন তুমি বলো অতিভুজ কত হবে? এখন হচ্ছে অতিভুজ। অতিভুজটা যদিও ক নাম্বার ম্যাথের জন্য প্রয়োজন নাই, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তোমাকে কি করতে বলছে? ভূমির ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল প্রকাশ করতে বলছে। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের একটা ভূমি আর একটা লম্ব, কারণ সমকোণী ত্রিভুজ মানেই তো হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, নাহলে তো সমকোণী হয় না। তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এটা ডেফিনেটলি লম্ব, এবং লম্ব যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? অতএব ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। যেহেতু এক্স এর মান আমি জানি না, সুতরাং ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ইনটু 11x ডিভাইডেড বাই 12 -6। এটাই হচ্ছে তোমার ক নাম্বারের অ্যান্সার। এই যে যে সমীকরণটা আনতে পারছো, এইটাই তোমার ক নাম্বারের অ্যান্সার। এইবার আসো খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক নাম্বার থেকে আমরা খ নাম্বারে চলে গেলাম। এই যে এটা আমি একটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। কোশ্চেন নাম্বার খ, ভূমির দৈর্ঘ্য সংক্ষেপে লিখে ফেললাম, হ্যাঁ, ভূমির দৈর্ঘ্য নির্ণয়, এটাই খ নাম্বার কোশ্চেন। এখন সেই ক্ষেত্রে ভূমিকে তুমি এক্স ধরে নিছো, কোনো সমস্যা নাই, একদম ঠিকঠাক আছে। ভূমিকে তুমি এক্স ধরে নিছো, একদম ঠিকঠাক। আচ্ছা ভূমিকে যদি এক্স ধরে নাও তাহলে লম্ব বের করাও তোমার ঠিক আছে, সমস্যা নাই। এবার একটু অতিভুজটা বের করে নিতে হবে। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত হয় দেখো, অতিভুজ ইকুয়াল টু হবে ভূমির, দ্যাট মিন্স এক্স এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে 3 সেন্টিমিটার বাদ দিয়ে দাও, দ্যাট মিন্স 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3। এই হচ্ছে অতিভুজ। এখন যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য দিব। পিথাগোরাস কি? ভূমি হচ্ছে x,
তাহলে ভূমির উপর স্কয়ার প্লাস অপর বাহু 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6 এর উপর বর্গ ইকুয়াল টু অতিভুজ 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 হোল স্কয়ার। তাইলে ভূমির উপর স্কয়ার প্লাস অপর বাহুর উপর স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপর স্কয়ার। এই পুরা সমীকরণে একটা মাত্র অজানা রাশি আছে, সেটা হচ্ছে x। এই পুরা সমীকরণ ক্যালকুলেশনের দায়িত্ব তো তোমার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে x এর তুমি সুন্দর সুন্দর দুইটা মান পাবা। x এর মান পাবা হচ্ছে একটা 12 আর একটা হচ্ছে 36। 12 এবং হচ্ছে 36 এবং দুইটা মানই হচ্ছে ভ্যালিড, দুইটা মানই গ্রহণযোগ্য হবে, কোনো সমস্যা নাই। কথা কি বোঝানো গেল? ক্যালকুলেশন তোমার উপরে দিয়ে দিলাম। বাস, ক্যালকুলেশন তোমাদের। এরপরে যে গ নাম্বার ম্যাথ আছে, এই গ নাম্বার ম্যাথ তোমাদের জন্য এইচডব্লিউ। আমি একটু হিন্টস দেই। এইখানে তো ভূমি দুইটা, তাহলে খ নাম্বারের অ্যান্সারে দুইটাই দিতে হবে। গ নাম্বারে বলছে ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ভূমি কত? 12 সেন্টিমিটার যদি হয়, ভূমি 12 সেন্টিমিটার হলে তাহলে এই ত্রিভুজের পরিসীমা তুমি বের করতে পারবা। তার শর্ত কি? ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, তুমি লম্বের মান বের করবা এবং তুমি অতিভুজের মান বের করবা। মান বসানোর পরে ভূমি 12 সেন্টিমিটার হলে লম্বের মানও বের করবা, অতিভুজের মানও বের করবা। বাস, লম্ব এবং অতিভুজ বের করার পরে তুমি ত্রিভুজের পরিসীমা বের করবা। ভালো কথা, ত্রিভুজের পরিসীমা পেয়ে যাবা। পরিসীমা কত পাবা? ত্রিভুজের পরিসীমা আমি একটু দেখে লিখতেছি। পরিসীমাটা পাবা হচ্ছে 30 সেন্টিমিটার পাবো। ভালো, পরিসীমা পাবো 30 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বলছে এই পরিসীমা বিশিষ্ট পরিসীমা সমান পরিসীমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই পরিসীমা সমান পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 30 হয়, তাহলে সমবাহু ত্রিভুজের কি পরিসীমা? 3টা a, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। তো সহজভাবে বলি, প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a প্লাস a প্লাস a ইকুয়াল টু 30। অতএব a ইকুয়াল টু কত? 10। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার ক্ষেত্রফল, অতএব √3/4 ইনটু 10 স্কয়ার বর্গ একক। এটাকে একটু ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই হয়ে যাবে অ্যানসার। সো এই চ্যাপ্টার থেকে আমি যে ফার্স্টের ক্লাসটা নিয়েছি, তোমাকে সূত্রের প্রমাণ দেখাইছি, ওইটাই এই চ্যাপ্টারের মেইন বেসিক। বাকি ম্যাথ এগুলা তুমি যদি গাইড থেকে নিজে নিজে দেখো, আমি বিশ্বাস করি তোমরা শতকরা 99% স্টুডেন্ট সূত্রের প্রমাণ যদি দেখো, সূত্র যদি ফিল করতে পারো, এইগুলা নিজে নিজে গাইড দেখলেই পারবা। তারপরেও আমরা কি চেষ্টা করছি? আমার চেষ্টা ছিল তোমাকে ম্যাথ শেখানো না, প্রশ্নটা পড়ে কিভাবে চিত্র আঁকতে হয় ওই চিন্তাটা জাস্ট তোমাকে শেখানো। যদি ভালো লাগে অবশ্যই ফিডব্যাক জানাবা। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা 6.2 চতুর্ভুজ রিলেটেড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।